টোনা, আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তুমি আমার জন্য নরম তুলতুলে একটা বিছানা করে দিও তো, যাতে করে আমি একটু আরামে বসে ডিম দিতে পারি। আর তারপর আর একটু আরাম করে ডিমের তা দিতে পারি, বুঝেছো? তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি আজই তোমার জন্য নরম তুলতুলে বিছানার ব্যবস্থা করছি। টোনা তার বউয়ের আবদার পূরণের জন্য বিছানার ব্যবস্থা করতে থাকে। আর টুনি ঘর থেকে বেরিয়ে পাশের একটা গাছের ডালে বসে খোলা হাওয়া খেতে থাকে। এদিকে টুনি যে ডালে বসেছিল সেই গাছের গোড়টা ছিল অনেক নড়বড়ে, যেটা তারা কখনো খেয়ালই করেনি। যার কারণে হঠাৎ একটু বাতাস ওঠায় গাছটা উপড়ে পড়ে যায়, আর সেই গাছের তলায় ওদের ঘরটা পড়ে যায়। আর সেই ঘরে টোনা থাকার কারণে সেই ঘরের চাপায় সে মারা যায়, আর টুনি অন্য গাছে থাকায় সে বেঁচে যায়। টোনা, টোনা, এ তোমার কি হয়ে গেল টোনা? হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! টোনা ওঠো, টোনা কথা বলো টোনা। টোনার মৃত্যুতে টুনি এভাবে অঝরে কাঁদতে থাকে, কিন্তু এখন তো আর কেঁদে কোনো লাভ নেই, কারণ তার যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেল। আহারে, টোনাটার অকাল মৃত্যু হলো, নিজের সন্তানের মুখটাও আর দেখে যেতে পারলো না। টুনি, তুই আর কাঁদিস না রে। এই, তোরা চুপ করে দাঁড়িয়ে কেন আছিস? টোনার লাশটা নিয়ে সৎকার করতে যা। এরপর সবাই টোনার লাশটা নিয়ে চলে যায়, আর টুনি একাই ভাঙা ঘরের পাশে বসে কাঁদতে থাকে। টোনা, টোনা গো, তুমি এভাবে আমাকে নিঃস্ব করে চলে গেলে গো। এদিকে যে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে, আমি তাহলে এবার কোথায় ডিম দিব? কি করে ডিমে তা দিব? হায় হায় রে, আমার যে সব শেষ হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমার সাথে এমনটা করলে কেন? টুনি কান্নায় বুক ভাসাতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। কি শিয়াল ডাকছে? আর ও যদি একবার আমার গন্ধ পায়, তাহলে তো ওই শিয়াল এসে আমাকে খেয়ে নিবে। তাহলে তো আমার ছানাও আর কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পারবে না। না, আমাকে এক্ষুনি কোথাও আশ্রয় নিতে হবে। টুনি গুটি গুটি পায়ে অসুস্থ শরীর নিয়ে সুখী পায়রার বাড়িতে যায়, আর সুখীর দরজায় কড়া নাড়ে। তখন সুখী ভেতর থেকে বাহিরে বেরিয়ে আসে। কি হয়েছে রে টুনি? আমার দরজায় আমার শব্দ করছিস কেন? তোর ঠুক ঠুক শব্দে আমার ঘুম ভেঙে গেল। সুখী দিদি, আমার বাড়ি ভেঙে যাওয়াতে আমি অসহায় হয়ে পড়েছি। তবে টোনা বেঁচে থাকলে আমাকে এমন অসহায় হতে হতো না গো দিদি। এদিকে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। তুমি যদি আমাকে একটু থাকার জায়গা দিতে, তাহলে আমার অনেক উপকার হতো গো দিদি। পাগল নাকি? আমি তোকে থাকতে দেই, আর তুই আমার ঘরে ডিম দিয়ে ছানা ফোটা, তাই না? আর সেই ছানাগুলো সারাদিন চ্যাও চ্যাও করে আমার মাথা খাক, আর সারাদিন আমার পুরো বাড়িতে পটি করুক, তাই তো? এটা পুরো অসম্ভব। না গো সুখী দিদি, তেমন কিছু হবে না। তুমি শুধু আমাকে আজ রাতটুকু থাকার জন্য না হয় একটু জায়গা দাও। বলেছি না, আমার এখানে তোর কোনো জায়গা হবে না। দূর হ, দূর হ বলছি এখান থেকে। আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। সুখী ঘরে ঢুকে টুনির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়, আর অসহায় টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে উড়ে চলে যায়। আমার শরীর ভারী হয়ে যাওয়াতে আমি আর উঠতেও পারছি না। এদিকে আমার পেটটাও ব্যথা করছে। না, আমি বরং একবার মিনু মাসির কাছে যাই। মিনু মাসি কখনো আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আহ, কি হয়েছে রে টুনি? এত রাতে আমার দরজায় কড়া নেড়ে আমার ঘুম কেন ভেঙে দিলি? আসলে মিনু মাসি, আমার পেটটা ব্যথা করছে। মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। তুমি আমাকে একটু থাকতে দাও না গো মাসি। না না, আমার ঘরে জায়গা হবে না। সকাল হতেই আমার মেয়ে জামাই আসবে। আমি তাদের রেখে তোকে জায়গা দিতে পারবো না বাপু। তুই অন্য কোথাও নিজের জায়গা করে নে, যা। মিনু টুনির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়, আর নিজের অনাগত সন্তানকে বাঁচানোর জন্য টুনি মরিয়া হয়ে ওঠে। কোনো রকমে উড়ে উড়ে সে একটা গুহার সামনে যায়।
আরে, মনে হচ্ছে এই গুহাটা ফাঁকা। আমি রাতটুকুর জন্য এই গুহাতেই আশ্রয় নেই। এদিকে তো বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টিতে তো আর কোথাও যেতে পারবো না। এখানেই বরং একটু শুয়ে বিশ্রাম নেই। কি রে টুনি পাখি, তুই আমার গুহায় ঢুকেছিস কোন সাহসে? এক্ষুনি বেরিয়ে যা বলছি। কি হলো, এখানে বসে আছিস যে? আমার কথা কি তোর কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, হরিণ দিদি, আমার কথাটা একটু শোনো না হরিণ দিদি। আমি তোর কোনো কথাই শুনতে পারবো না। তোর কথা শোনার মতো সময় এখন আমার হাতে নেই। এখন কি তুই আমার কথায় বের হবি, নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? হরিণের এমন নিষ্ঠুর কথা শুনে টুনির মনে ভীষণ কষ্ট হয়, আর টুনি সেখান থেকে চলে আসে। ততক্ষণে সকাল হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার যেন কোনো নামই ছিল না। সারা রাত আমি অনেক বৃষ্টির জলে ভিজেছি। এবার আমাকে কষ্ট করে একটা ঘর বানাতেই হবে, নয়তো যে আমি ডিম দিতে পারবো না। সবার কাছেই তো আশ্রয় চাইলাম, কই কেউ তো আমাকে আশ্রয় দিল না। তাই আমাকে কষ্ট করতেই হবে। টুনি আশেপাশে তাকাতেই কিছু খড়কুটো দেখতে পায়, আর সেই খড়কুটোগুলোকে একত্রিত করে, আর অনেক কষ্টেই টুনি একটা ঘর বানায়। যাক বাবা, আমার অনেক কষ্ট হয়েছে, তবুও তো একটা মাথা গোজার মতো ঠাঁই পেয়েছি। টুনি নিজের ঘরে ঢোকে আর ডিম দেওয়ার জন্য বসে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই ডিমও দিয়ে দেয়, আর টুনি মহা খুশি হয়ে ডিমে তা দিতে থাকে। এদিকে এক গর্ভবতী ঈগল টুনির বাসার সামনে আসে। এই টুনি পাখি, আয়, তুই এই ঘরে কেন? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। এই ঘরে আমি থাকবো, আর আমি ডিম দিয়ে ডিমে তা দিব। এ কি, এটা তো আমার ঘর। আমি অনেক কষ্টে আমার এই ঘরটা বানিয়েছি। আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না। ভালোই ভালোই বলছি, ঘর থেকে বেরিয়ে যা, নয়তো তোর কপালে খারাপ কিছু আছে, এই বলে দিলাম। দেখো ঈগল দিদি, তুমি এমন অন্যায় কাজ করতে পারো না। তুমি চলে যাও বলছি। আমি তো গর্ভবতী, তাই তোকে পুরো খেতে পারবো না, কিন্তু তোকে আহত করতে তো আমার কোনো সমস্যা নেই। এ কথা বলেই ঈগল টুনিকে আক্রমণ করে বসে, আর টুনির সাথে না পেরে ঈগল টুনির ডিমগুলো সব ভেঙে ফেলে। এটা তুমি কি করলে ঈগল দিদি? আমি কত কষ্ট করে, কত ত্যাগ তিতিক্ষা পার করে আমি আমার ডিম দিলাম, আর তুমি কিনা আবার সেই ডিমগুলো ভেঙে দিলে। আমি মা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সন্তানের মুখে তুমি কোনোদিনও মা ডাক শুনতে পারবে না। তোমার সন্তানের কারণেই তোমার সর্বনাশ হবে। টুনি অভিশাপ দিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। हमारे घर पे दिवाली इज ऑलवेज धमाकेदार।